আমাকে ভালোবাসেন না কেন আবরার ভাই? সবার মতো কি আপনিও আমাকে অপয়া অলক্ষী ভেবে দূরে সরিয়ে রাখেন? নাকি আমি কথা বলতে পারি না তাই দূরে শোনেন? আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল জমিদার পরিবারের বড় ছেলে আবরার ফায়াজ খান। অবশ্য তাকে হবু এমপিও বলা চলে, যার জন্য সে এখন বেশ ব্যস্ত সময় পার করছে। আজও সে ভীষণ ব্যস্ত। পার্টি অফিসে আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তার, তাই সে সকাল সকাল তৈরি হচ্ছিল পার্টি অফিসের উদ্দেশ্যে। পরনে তার সাদা পাঞ্জাবি আর পায়জামা, আর গায়ে সব সময়ের মতো পাতলা কালো চাদর জড়ানো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। সেই সময় কোনো এক রমণীর নুপুরের শব্দে পিছনে তাকায় সে। তাকিয়ে দেখতে পায় এক অষ্টাদশী কন্যা, যার পরনে লাল পাড়ের সাদা এক ফালি শাড়ি, গ্রাম বাংলা বাঙালি ভঙ্গিতে পরা। শাড়ির আঁচলটা কাঁধ ছুঁয়ে নিচে নেমে মাটিতে গিয়ে ঠেকেছে, যেন কোনো নীরব অভিমানের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সে। প্রশ্নের উত্তর না পাওয়ার আগ পর্যন্ত না সরার জেদে। চুলগুলো হাঁটু ছুঁয়েছে, হাতের ইশারায় তাকে প্রশ্ন করছে। রমণীর হাত নাড়ানো দেখে আবরার বুঝতে পেরেছে রমণীটি তাকে কি বোঝাতে যাচ্ছে, কিন্তু এতে আবরার ভীষণ বিরক্ত হলো। বিরক্তিতে মুখ কুঁচকে বলে উঠল, আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে কথা, তাই তোর এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি এতটুকু আগ্রহী নই। আবরার তার শরীরে তার পছন্দের সুগন্ধি দিতে দিতে আবারও বলে উঠল, আর তুই তো জানিস আমার কি উত্তর হবে। তারপরও কেন বেহায়াদের মতো বারবার একই প্রশ্ন নিয়ে আমার সামনে আসিস বলতো? কথাটি বলে আবরার কথার পাশ কাটিয়ে তার রুম থেকে চলে গেল। আর কথা তাকিয়ে রইল আবরার চলে যাওয়ার পথের দিকে, যার জন্য কথার মনটা সর্বক্ষণ পুড়ে, যার একটু ভালোবাসা পাওয়ার লোভে বারবার বেহায়াদের মতো ছুটে আসে সে। গ্রামের নাম বালাগঞ্জ। গ্রামটি সিলেট শহরে অবস্থিত। এ গ্রামের জমিদার জাফর আলী খান। জাফর আলী খান জমিদারের পাশাপাশি খুবই বড় ব্যবসায়ী। তার ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে আছে, আর তার এই ব্যবসা দেখাশোনা করে তার 3 পুত্র। জাফর আলী খানের 3 পুত্র ও 1 কন্যা। বড় পুত্রের নাম রওশন আলী খান। তার 2 ছেলে। বড় ছেলের নাম আবরার খান। সে 6 মাস হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে, আর দেশে এসে রাজনীতিতে যোগ দিয়েছে। ছোট ছেলের নাম আরিয়ান খান। সে এবার ডাক্তারি শেষ বর্ষে। জাফর আলী খানের মেজ ছেলে আশফাক আলী খান। তার 2 ছেলে। বড় ছেলের নাম আহান খান। সে তার বাবা চাচাদের সাথে ব্যবসা দেখাশোনা করে। আর ছোট ছেলে ইমন খান, সে এবার কলেজে উঠেছে। জাফর আলী খানের 3য় ছেলের নাম ইলিয়াস আলী খান। তার 1 ছেলে ও 1 মেয়ে। ছোট ছেলে সাহিল খান, সে এবার কলেজে উঠেছে। আর বড় মেয়ের নাম মাহতিবা খান কথা, সে এবার এসএসসি দিয়েছে। জাফর আলী খানের ছোট মেয়ের নাম আসমা আলী খান। তার স্বামীও একজন বড় ব্যবসায়ী। তার 2 মেয়ে। বড় মেয়ের নাম তাহমিনা খান বৃষ্টি, সেও এবার এসএসসি দিয়েছে। আর ছোট মেয়ের নাম মাহিবা খান, সে এবার ক্লাস 10-এ পড়ে। চলুন গল্পে ফেরা যাক। সকাল 8টা। খানবাড়ির নিয়ম, সকাল 8টার মধ্যে সকলকে খাবার টেবিলে উপস্থিত থাকতে হবে। সে নিয়ম অনুযায়ী খানবাড়ির ছোট বড় সকলে যথাসময়ে খাবার টেবিলে উপস্থিত হয়েছে, আর তাদের খাবার পরিবেশন করছে খানবাড়ির 3 গিন্নি। জাফর আলী খান খেয়াল করলে খাবার টেবিলে সকলের উপস্থিত, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো কথা। জাফর আলী খান কিছু একটা গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, সবাই খাবার টেবিলে উপস্থিত, কিন্তু আমার কথামণি কোথায়? কথার নামটা শুনে 4 জন ছাড়া বাকি সবাই বিরক্তিতে মুখ কুঁচকে নিল। আর সেই 5 জন হলো আরিয়ান খান, ইমন খান, আহান খান, সাহিল খান। আর তাদের ছাড়া সবাই মুখ কুঁচকে নিল। আর তাদের সবার মাঝে একজন নির্বিকারভাবে খাবার খেয়ে চলছিল, আর সে হলো আবরার খান। জাফর আলী খানের কথা শুনে বাড়ির মেজগিনী সালমা খান মুখ কুঁচকে বলে উঠল, আপনার কথামণির খবর আমরা জানবো কিভাবে? সারাদিন তো আপনার কথামণির টিকিটাও খুঁজে পাওয়া যায় না। দেখেন গিয়ে কোথায় না কোথায় আসেই। জাফর আলী খান
সালমা খানের কথা শুনে বেশ গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকালো আর বলল, সালমা, তোমাকে আমি আগেও বলেছিলাম আর এখনো বলছি, আমার কথা মনির নামে কোনো বাজে কথা আমি বরদাস্ত করব না। তাই এসব ফালতু কথা বাদ দিয়ে কথামণিকে ডেকে নিয়ে আসো। সালমা খান আর কিছু বলতে নিবে তার আগে সাহিল বলে উঠল, আমি গিয়ে আপুনিকে ডেকে আনছি। কথাটা বলার সাথে সাথেই সে কথার রুমের দিকে চলে গেল আর তার যাওয়ার দিকে তার মা রেগে তাকিয়ে রইল। জমিদার বাড়িটা দোতলা, নিচতলায় বাড়ির বড়রা আর উপরতলায় বাড়ির সকলে ছোটরা থাকে। কথার রুম করিডোরের একেবারে শেষ প্রান্তে। কথা তার রুমের লাগোয়া বারান্দায় একটা টুলে বসে তার পছন্দের ক্যানভাসে রং তুলি দিয়ে মন দিয়ে কি যেন এঁকে যাচ্ছে। পরনে তার কালো রঙের সুতির শাড়ি, বাঙালি ভাবে পরা। শাড়ির আঁচলটা মেঝেতে গিয়ে ঠেকেছে, মাথার লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে। ফর্সা গায়ে শাড়িটা বেশ মানিয়েছে। সৃষ্টিকর্তা কথাকে বেশ সুনিপুণভাবে গড়ে তুলেছেন। কথার গোলগাল মুখ, ঠোঁটের কোণে কালো কুচকুচে ছোট্ট একটা তিল, যে কেউ প্রথম দেখাতেই তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু একসাথে দেয় না, এমন কথা কেউ দেয়নি। কথার নাম কথা হলেও কথাবিহীন সে জন্ম নিয়েছে। জন্মের পর থেকেই সে কথা বলতে পারে না। অনেকে বলে এটা নাকি তার মায়ের পাপের কারণে হয়েছে, মায়ের পাপের সাজা সে পেয়েছে, কিন্তু কথা এটা বিশ্বাস করে না। সাহিল কথার রুমে এসে দেখে কথা তার রুমে নেই। কথাকে খুঁজতে বারান্দায় এসে দেখলো কথা আপন মনে তার ক্যানভাসে কিছু একটা এঁকে চলেছে। সাহিল কথার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলো, এবার কি আঁকছো আপু? হঠাৎ করে কারোর আওয়াজ শুনে কথা কিছুটা ভয় পেয়ে গেল। তারপর পাশ ফিরে দেখতে পেল তার ছোট ভাই সাহিল। তখন সে সাহিলকে মুচকি একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে বোঝালো, এটা অতি গোপন জিনিস, যেদিন আঁকাটা সম্পূর্ণ হবে সেদিন দেখাবো। সাহিল তার বোনের ইশারা বুঝতে পেরে হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আঁকা সম্পূর্ণ হলে আমাকে প্রথমে দেখাবে, বলে দিলাম। কথা মুচকি হেসে মাথা নাড়িয়ে সাহিলের কথায় সায় দেয়। তখনই সাহিল বলে ওঠে, উফ আপু, আমি যেই কাজের জন্য আসলাম তা বলতেই ভুলে গেছি। শোনো, দাদু তোমাকে নিচে খাবার খেতে যেতে বলেছে, এখন তাড়াতাড়ি আসো তো আমার সাথে। কথা ইশারায় সাহিলকে বোঝালো, ইস, আমি তো একদমই ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে চল। সাহিল কথার ইশারা বুঝতে পারল। তারপর কথা আর সাহিল দুজনে খাবার টেবিলের উদ্দেশ্যে চলে গেল। কিন্তু খাবার টেবিলের কাছে গিয়ে যা শুনতে পেল তাতে তার মনে ভীষণভাবে আঘাত আনলো। সে শুনতে পেল